বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ডাকসু নির্বাচন ঘিরে আলোচনা ও গণমাধ্যমের প্রচারণায় বাড়তি গুরুত্বের কারণ কি? বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য নিয়ে বিতর্ক, প্রাণনাশের শঙ্কা জানিয়ে চাইলেন নিরাপত্তা। গাজায় হাসপাতালে হামলায় 5 সাংবাদিক সহ নিহত অন্তত 20। জিম্মি চুক্তি করতে নেতানিয়াহুকে তাগিদ সেনাপ্রধানের। এসব নিয়েই বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনের প্রচারণা শুরু 26 অগস্ট থেকে। এবারের নির্বাচনটি 38তম হলেও 1990 সালের পর দ্বিতীয় নির্বাচন এটি। ডাকসু নির্বাচন খবরেও বাড়তি গুরুত্ব পাচ্ছে, কিন্তু কেন? বিশ্ববিদ্যালয়ের বাইরে কি আদৌ এ নিয়ে আগ্রহ আছে, কিংবা এ নিয়ে কি একটু বেশি মাতামাতি হচ্ছে? উত্তর খুঁজেছেন অর্চিয়তন রিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন নিয়ে মিডিয়া বা সামাজিক মাধ্যমে অনেক ধরনের আলোচনা দেখা যাচ্ছে। এই নির্বাচনটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের নির্বাচন হলেও খবরে দেখা যাচ্ছে এর বাড়তি গুরুত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম এ নিয়ে এতটা আলোচনা কেন। 1990 সালের পর দ্বিতীয়বারের এই নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য আগ্রহ থাকাটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট তৈরি হয়েছে। এটা জেনারেশন গ্যাপ আপনি বলতে পারেন, যে আমাদের হায়ার জেনারেশন, আমাদের জেনারেশন, মানে রাজনীতিতে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি আমরা কাটায় উঠতে চাই এবং বাংলাদেশের রাজনীতিতে একটা সাস্টেইনেবল সংস্কার যদি আমরা আনতে চাই, ডাকসুর গুরুত্ব এখানে অবশ্যই অপরিসীম গুরুত্ব বহন করে। বিশাল একটা অভ্যুত্থান গেল, জুলাই অভ্যুত্থান। তো এরপরে আমরা আসলে ভালো কিছু আশা করেছি, সেখান থেকে ডাকসু নির্বাচনটা হচ্ছে। জুলাইয়ে যারা অবদান রেখেছিল অবশ্যই তাদেরকে মানুষ বেশি ভোট দিবে। হল পড়ার যে রাস্তাটা ছিল, এটা মোটামুটি যখনই ডাকসুর কথা আলোচনায় আসছে এরপর থেকে মোটামুটি হয়েছে। তো আমরা মনে করতেছি হলের যে শিক্ষার্থীদের আবাসন সংকট প্লাস হচ্ছে খাবার, ওই দিক থেকে আশা করা যায় যে উন্নত হবে। এবারের ডাকসুর সাথে জুলাই আন্দোলনের সম্পৃক্ততা, গোপনে কার্যক্রম চালানো ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে প্রত্যাবর্তন আর ছাত্রলীগের অনুপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। তবে ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের বাইরে আদৌ কতটা আগ্রহ আছে সে জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। এ নিয়ে জানতে চেয়েছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর কাছে। ঢাকা ইউনিভার্সিটিটা যেভাবে পোর্ট্রে করা হয়, বাকি অন্যান্য ইউনিভার্সিটিটা তেমন পোর্ট্রে করা হয় না, যেটা মনে হয় আমার কাছে জিনিসটা ইনজাস্টিসের মতনই লাগে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবসময় পড়াশোনা সেন্ট্রিক আর অনেক প্রেশারে থাকি। সো আমার কাছে মনে হয় যে ওইদিকে আমাদের তো ফোকাস দেওয়ার টাইম নেই। আমাদের যখন গ্যাদারিংগুলো হয় সেখানে তেমন একটা শুনিনি এটা সম্পর্কে, আমার কোনো আইডিয়া নাই আপু এই ব্যাপারে। ডাকসু নির্বাচনটা তো হচ্ছে তাদের ভিতরে ইন্টারনাল, আমরা যদি সাপোর্ট করি বা নাও করি তা আলটিমেটলি কোনো ফ্যাক্ট দেখা যাচ্ছে না, কারণ আমাদের তো প্রাইভেট ইউনিভার্সিটি ভোটগুলো কালেক্ট করা হবে না। ডাকসু বা ছাত্র রাজনীতি নিয়ে আমার মধ্যে কিছুটা আগ্রহ আছে। জুলাইতে আমি অ্যাক্টিভ ছিলাম, তো ওই দিক থেকে ডাকসুর যে টক শোগুলো হয় বা কারা কারা এখন প্রতিদ্বন্দ্বী আছে ওগুলো নিয়ে মোটামুটি খবর টবর রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার ডাকসু নির্বাচন হচ্ছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ডাকসু নির্বাচন নিয়ে খুব বড় পরিসরে আগ্রহের কারণ না থাকলেও এবার যে প্রেক্ষাপটে নির্বাচনটা হতে যাচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হচ্ছে সেটা নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে আমি খুব একটা ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা তেমন আমার চোখে পড়েনি, কিন্তু তার মানে এই না যে তাদের এটা নিয়ে কোনো উৎসাহ নেই, কারণ তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন আমরা রিসেন্ট টাইমে দেখেছি। এখন এখানে যেহেতু জুলাই আন্দোলনের পরপরই এই নির্বাচনটা হচ্ছে, তো এখন নির্দিষ্টভাবে একটা ছাত্রদের মধ্যে রাজনৈতিক একটা বেশ চার্জড একটা পরিবেশ আছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এই নির্বাচনটা যথেষ্ট গুরুত্ব বহন করছে। এবারের প্রার্থীদের মধ্যেও জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ততার গুরুত্ব দেখা যাচ্ছে। এছাড়াও ডাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতা উঠে আসার যে আগেকার ইতিহাস, সেখানেও এক ধরনের আগ্রহ কাজ করে। তবে ডাকসু নির্বাচন খবরে যতটা গুরুত্ব পাচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার ডাকসু কেন্দ্রিক খবরগুলো সবই যে সামাজিক মাধ্যমে খুব বেশি ভিউ দেখা যাচ্ছে তেমনটাও না। তবুও কেন গণমাধ্যমগুলো একের পর এক প্রতিনিয়তই এ নিয়ে খবর প্রকাশ করে যাচ্ছে?
মাস লেভেলের মানুষ বেসিক্যালি মিডিয়া কোনটাকে নিয়ে বেশি হাইপ তোলে, মিডিয়া কোনটাকে বেশি গুরুত্ব দেয় সেটার উপরই ডিপেন্ড করে। মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, দর্শকরা নিশ্চয়ই এটা এই নিউজ দেখে আরো বেশি উদ্বুদ্ধ হয়, আরো বেশি এটার প্রতি ইন্টারেস্টেড হয়। ডাকসুটা এবার আবার ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, যেখানে কোনো পলিটিক্যাল সরকার নাই, কেউ কারো দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে না। মানুষ মনে করে যে এই ইলেকশনে একটা প্রতিফলন হয়তো আগামী জাতীয় নির্বাচনেও দেখা যেতে পারে। ডাকসু নির্বাচনের সাথে জাতীয় রাজনীতির সম্পর্ক না থাকলেও বিভিন্ন প্রেক্ষাপটে আলাদা গুরুত্ব থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আবার মিডিয়ায় কাজ করা ব্যক্তিদের একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসার বাস্তবতাও রয়েছে। সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবারের নির্বাচন সামনের দিনগুলোতেও খবরের শিরোনামেই থাকবে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ। শারমিন আহমেদ, ডাকসু নির্বাচন নিয়ে এই যে ব্যাপক আলোচনা, একে কিভাবে দেখেন? বিশেষ করে এবার কারা প্রার্থী হচ্ছেন, তাদের রাজনৈতিক আদর্শ কি, অতীতে বা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহে তাদের কি ভূমিকা, সেগুলো বেশ আলোচনায় আসছে। ধন্যবাদ। এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলেই থাকার কথা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডাকসুর গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং আপনারা জানবেন যে প্রচলিত আছে যে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলা হয়। তো দ্বিতীয় সংসদের নির্বাচন যখন জাতীয় সংসদ নির্বাচনের আগে হচ্ছে, তো সেই ধারাবাহিকতায় তো এটা মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার একটা পাইলট প্রজেক্ট হিসেবে ধরে নিয়ে অনেকেই দেখার চেষ্টা করছে যে এই নির্বাচনে আসলে কি ধরনের মানে কার্যক্রম হতে যাচ্ছে বা নির্বাচনী প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, প্রার্থী কারা আসছে, তাদের মূল উদ্দেশ্যটা কি। কারণ এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন যে ফিলোসফির জায়গা থেকে, সে একই ফিলোসফির জায়গায় কিন্তু জুলাই অভ্যুত্থান একে জাতীয় নির্বাচনের সঙ্গে একই পাল্লায় বা সমান্তরালে দেখার সুযোগ কতখানি থাকে? অর্থাৎ এখানকার সমর্থন জাতীয়ভাবে তাদের সমর্থনের কোনো প্রতিফলন বা আভাস বলে মনে করার কারণ আছে কি? প্রতিফলন বা আভাস বলে মনে করার কারণ কিছুটা আছে। কারণ দিচ্ছে, দ্বিতীয় কারণটা হচ্ছে যে বাংলাদেশ এই ডাকসু নির্বাচনে যেই ঘটনাটা, সেটা হচ্ছে যে 90 পরবর্তী সময়ে বা বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বা ক্যাম্পাসে যেই স্বতন্ত্র রাজনৈতিক শক্তি যারা প্রতিযোগিতা করেছে এবং না, সেটা স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও করেছে, 90-এর পরে তারা এই 90-এর পরে নির্বাচনিত হয়েছে মাত্র আসলে। হ্যাঁ, কিন্তু পরিবেশ পরিষদের যেই আলোচনা বারবার বাম সংগঠনগুলোতে আসছে যে ওই ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু তারা এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একরকম অলিখিত ম্যান্ডেট পেয়েছে বা বা ছাত্রদের সমর্থন পেয়েছে, সেটা একটা ভিন্ন মাত্রা দিচ্ছে। পাশাপাশি যেহেতু কোনো দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হচ্ছে না, তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অরাজনৈতিক সরকারের আন্ডারে একটা নির্বাচন কিরকম হয়, যেটা মানে জাতীয় নির্বাচনের একটা আমি বলবো যে কিছুটা আভাস তো দিবেই। সেক্ষেত্রে যেমন জুলাই অভ্যুত্থানের পর কে কতটা ভূমিকা রেখেছেন অভ্যুত্থানে, মালিকানা কার, এইসব আলোচনা আপনি হয়তো দেখে থাকবেন। এইখানে সেই সব ভূমিকা নিরিখে আধিপত্য ধরে রাখার প্রতিযোগিতা কতটা দেখা যাচ্ছে? প্রচন্ডভাবেই দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে এইবার ডাকসু নির্বাচনের মূল স্পিরিট। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে, এবং এই গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে মূল যে রাজনৈতিক দল এখন যে মূল ধারায় চলে এসেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময় বাংলাদেশ জামাত ইসলামী কিংবা হচ্ছে বিএনপি বা অন্যান্য বাম সংগঠনগুলো বা অন্যান্য রাজনৈতিক দল স্বতন্ত্রভাবে যারা যারা করতে চাচ্ছে, কিংবা এনসিপির যে অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, হ্যাঁ, এবার একদমই নতুন রাজনীতিতে তাদের এন্ট্রি। এবং এই দলটির কিন্তু আসলে অনেক প্রার্থী আছেন যারা এর আগে, বিশেষ করে 2019 সালে যে সর্বশেষ বিতর্কিত ডাকসু হয়েছে, সেখানেও তার আগ পর্যন্ত কিন্তু তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না, বা জুলাইয়ের আগে তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না। তো একেবারেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসার একটা আগ্রহ প্রবণতা তৈরি হয়েছে। তো এটা মানে জাতীয়ভাবে বা গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার যথেষ্ট কারণ আছে। এখন বিশ্ববিদ্যালয় রাজনীতির
নানান রকম ইতিহাস রয়েছে এবং তাতে নেতিবাচক অনেক ধারণাও রয়েছে, অর্থাৎ সেই প্রতিযোগিতা কখনো কখনো পেশি শক্তিতে গড়িয়েছে এবং সেটা কখনো কখনো সহিংসতায়ও গড়িয়েছে। এবারে আপনি যে পরিবেশ দেখছেন, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং সেখানে অবস্থানও করেন বা বসবাস করেন, ফলে সেখানে আসলে বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে পরিবেশটা কেমন? এখন বিষয়টা হচ্ছে যে ডাকসু নির্বাচনে যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন একটা মূলধারা রাজনৈতিক দল এর ব্যাপারে একটু অনীহা দেখিয়েছে এবং সেই নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিশেষ করে সাম্য হত্যা কিংবা ক্যাম্পাসে নিরাপত্তা ঝুঁকির আধিক্য, এই বিষয়গুলোকে ফোকাস করে নির্বাচনটা পেছানোর প্রক্রিয়া চলেছে। কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে প্রশাসনের একদম সরাসরি হস্তক্ষেপে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা অনেকটাই স্তীমিত হয়ে এসেছে এবং সবাই মূলত তাদের নিজ নিজ প্যানেল নিয়ে নির্বাচনের জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসছে। আচ্ছা, এবারে ডাকসুকে ঘিরে মানে ডাকসুর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের যে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা বা অন্যান্য কার্যক্রম আসলে একরকম তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে এটি সার্বিকভাবে ক্যাম্পাসগুলোতে রাজনীতিকে কতটা গতিশীল করতে পারে এবং সেটা সামগ্রিক রাজনৈতিক চর্চা, যেমন কেউ কেউ ভাবতে চান বা বলতে চান যে এর মধ্যে দিয়ে নেতা উঠে আসে, সেটাকে কতখানি প্রভাবিত করতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আরও যে মূল কাজ বা মৌলিক কাজ শিক্ষাদান, সেই জায়গায় আসলে এর প্রভাব কি হতে পারে? দেখেন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ বা নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা উঠে আসবে, জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবে, যেটা আগে ডাকসুর নেতৃত্বদের মধ্যে দেখা গেছে। তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ধরনের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা বা মানে তাদের একাডেমিক পরিবেশ বা প্রশাসন থেকে তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, সেগুলো আদায় হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা হোক কিংবা অব্যবস্থাপনা হোক, সেগুলোর মাধ্যমে তারা চাচ্ছে যে এই ইলেকশনের মাধ্যমে একটা নিজেদেরকে একটা, আমি বলবো যে একটা প্রেশার গ্রুপ হিসেবে তৈরি করা, যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াকে, যেটা বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে আছে, যে ছাত্রদের একটা সংগঠন থাকে যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে স্মুথভাবে চালানোর জন্য কাজ করে। ডাকসু সেই ফ্রেমওয়ার্কে এগিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গুরুত্ব আসলে 24 পরবর্তী সময়ে বলাটা আসলে বাহুল্য। তো সুতরাং সেই জায়গায় ছাত্র সংগঠনের নির্বাচন নিশ্চয়ই একটা নতুন মাত্রা যোগ করেছে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণনাশের শঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার দুপুরে তিনি যখন হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন, তখনও 10-12 জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত মিস্টার রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন। এই অবস্থায় নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। সকালে বিক্ষোভকারীরা প্রথমে মিস্টার রহমানের বাড়ির সামনের সড়কে অবস্থান নেন, এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তাদের সরিয়ে দেওয়া হয় বলে বিবিসি বাংলাকে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে কথা বলার সময় মিস্টার রহমান জুলাই গণঅভ্যুত্থানে জামায়াত শিবিরের ভূমিকা নিয়ে বলতে গিয়ে এমন কিছু কথা বলেন যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ, তার কাছে যাচ্ছি। এই যে এই ঘটনাটা বিশেষ করে শেষ অংশ থেকে যদি শুরু করি, তার বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা এবং প্রাণনাশের হুমকির কথা বলছেন ফজলুর রহমান, আবার যারা সেখানে গিয়েছেন তারা তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এখন মব কতটা প্রতিবাদের ভাষা, কতটা নিপীড়নের, তা নিয়েও বিভিন্ন কথা শোনা যায়। আপনার বিশ্লেষণ কি বলে? দেখেন, রাজনীতির চর্চা যিনি করেন উনি তো রাজনীতিবিদ বা হচ্ছে এই মূলধারা রাজনৈতিক দলের মানে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি কোনো রাজনৈতিক বক্তব্য বা সেটা যদি বিতর্কিত হয়েও থাকে, গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে কিন্তু পরমত সহিষ্ণুতার আসলে কোনো বিকল্প নাই। সুতরাং হচ্ছে যে পরমত সহিষ্ণুতার এই জায়গাটা যদি সেটা বিতর্কিত হয়ে থাকে, যদি সেটা আঘাত করে থাকে, তার আইনি প্রক্রিয়া আছে, যেটা উনি নিজেও বলছেন যে আইনি প্রক্রিয়া হচ্ছে, বা উনি যেই বিএনপি সাংগঠনিকভাবে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাকে শোকজ করেছেন, দ্রুততম সময় সেটা জানাতে বলা হয়েছে। আমার মনে হয় যে এই ধরনের প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যদি এই সমস্যাকে সমাধান করা যায় তাহলেই সবচেয়ে ভালো। আদারওয়াইজ হচ্ছে যে মব বা যে কোনো ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে যদি এই সব সমস্যার সমাধান করা
চেষ্টা করা হয়, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আসলে দেশের নিরাপত্তাটা আরো বড়, মানে আভ্যন্তরীণ নিরাপত্তাটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এই ঘটনায় কিন্তু আরো দুটো দিক লক্ষ্য করবার মতো। একটা হচ্ছে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের ব্যাপারে সংবেদনশীলতা দেখাচ্ছেন, আবার জুলাই অভ্যুত্থান নিয়ে অসংবেদনশীল বক্তব্যের অভিযোগ তারই বিরুদ্ধে। এটাকে কিভাবে দেখেন? মুক্তিযুদ্ধ সম্বন্ধে উনার যে আবেগ, সেটা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান, এটার একটা বড় কারণ হচ্ছে কি, জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের এমন কিছু নতুন থিওরি বা এমন কিছু নতুন ন্যারেটিভ মানে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেগুলোর সাথে হয়তো উনি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না, খাপ খাওয়াতে পারছেন না, যার কারণে উনার মধ্যে একটা মানে উনার ব্যক্তিগত ধারণার জায়গা থেকে উনি হয়তো বিভেদ মানে এই বিতর্কটার জন্ম দিচ্ছেন। গত এক বছরে ৭১ এবং ২৪কে পরস্পরের প্রতিপক্ষ করা হচ্ছে কিনা এমন প্রশ্ন সামনে এসেছে। কেউ কেউ বলেছেন ২৪-৭১-এর ধারাবাহিকতা, কিন্তু এই যে বৈরিতার যে প্রশ্ন, সেটা কেন সামনে আসছে? আপনি একজন ব্যক্তি, একটা রাজনৈতিক দলের নেতার কথা বলছেন, সামগ্রিকভাবে এই আলোচনা তো আরো অনেক পরিসরে আপনি তো শুনে থাকবেন। এটা তো অনেক ধরনের পরিসরেই আসছে। ৭১-এর মুক্তিযুদ্ধে মানে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে অসম্মান করা, মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে অবমাননা করা, কিংবা মুক্তিযুদ্ধের যে জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন না করা, কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে বাইপাস করে রেখে একটা নতুন ন্যারেটিভ হিসেবে সামনে এগিয়ে দেওয়া, বা রাষ্ট্র গঠনের কারিগর হিসেবে তাদেরকে এগিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধকে পিছিয়ে রাখা, এই বিষয়গুলো তো এই দুটো শ্রেণীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে। এবং এই দ্বন্দ্বটা আলটিমেটলি রাষ্ট্রের যে রেজিম অফ ট্রুথ, যে আমাদের রাষ্ট্রের যে ভিত্তি, যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের যে রাষ্ট্রের ভিত্তি, সেইটাকে চ্যালেঞ্জের মুখোমুখি করছে, যেটা আসলে সেই সময়কার অনেকেই মানতে পারছেন না। কিন্তু আবার অনেকে বলছেন যে একটা বয়ান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে, এবং সেই বয়ানকে তারা নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে তাদের যে বয়ান, সেটির বিরুদ্ধে আসলে প্রতিবাদ তারা জানাচ্ছেন, সরাসরি মুক্তিযুদ্ধ তাদের প্রতিপক্ষ নয়। না, এটা মানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের অতি চর্চার ফলে মুক্তিযুদ্ধ আসলে নতুন প্রজন্ম যারা এসেছেন তারা অনেক ভিন্নভাবে মুক্তিযুদ্ধকে দেখছে, যেটা আসলে হওয়ার কথা না। এটা সম্পূর্ণ অতি চর্চা, কিংবা আমি বলবো এমন অনেক বিতর্কিত তথ্য এখন সামনে তুলে ধরা হচ্ছে যেগুলোকে আসলে ভেরিফাই করার তাদের সুযোগ নাই, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা হচ্ছে কোনো মানে অগবেষণামূলক বা ব্যক্তিগত মতামতকে এমনভাবে সামনে তুলে ধরে দেওয়া হচ্ছে যখন হচ্ছে নতুন জেনারেশন তারা কনফিউজড হয়ে যাচ্ছে। এবং তারা যেহেতু খুব মানে খুব গভীরে আলোচনা করে চিন্তা করে কাজগুলো না করে খুবই বেশি মানে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম, পারস্পরিক আলোচনা, বিভিন্ন সভা সমাবেশ, এগুলোর মতামত দ্বারা যখন উদ্বুদ্ধ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যেই একটা চর্চা শুরু করছে যে আসলে কোনটা ঠিক, বা আমি আসলে কোনটাকে ধারণ করব। একই ফ্যামিলিতে হয়তো বাবা মুক্তিযুদ্ধের চেতনার সম্বন্ধে তাকে ধারণা দিচ্ছে, কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার যে অবশ্যকীয় অঙ্ক, মানে যে পতিত আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের যেই দলের ২৪-এর ভূমিকা বা গত ১৫ বছরের ভূমিকা, সেই ভূমিকাগুলোকে যখন পাশাপাশি রেখে ব্যাখ্যা করা যাচ্ছে, তখনই আসলে এই ধরনের মানে আমি বলবো যে দ্বৈততা, মতদ্বৈততার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ জন সংবাদকর্মী সহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হাসপাতালটিতে প্রথম হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস এপির ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগাও। এদিকে হামাসের সঙ্গে জিম্মি চুক্তি করতে সরকারকে তাগিদ দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান, এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। নিহতদের মধ্যে ৫ জন সংবাদকর্মী রয়েছেন বলে জানা গেছে। প্রথম দিকে হওয়া একটি হামলার ঘটনাস্থলে যাওয়ার পথে উদ্ধারকারী এবং সাংবাদিকরা আরেকটি আক্রমণের শিকার হন। এই হামলার বিষয়ে ইসরায়েলের তরফ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। চিকিৎসাকর্মী এবং সরঞ্জামের সরবরাহের তীব্র সংকটের মধ্যেই কার্যক্রম চালিয়ে আসছিল নাসের হাসপাতাল। ২২ মাস ধরে চলা যুদ্ধে বেশ কয়েকটি অভিযান এবং বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে রাজি হতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক মধ্যস্থতাকারীদের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মত হয়েছে হামাস।
ধারণা করা হচ্ছে তাদের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে ২০ জন এখনও জীবিত আছেন। ইসরায়েলি সেনাবাহিনী একটি চুক্তির জন্য শর্ত নির্দিষ্ট করেছে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেছেন এটি এখন মিস্টার নেতানিয়াহুর হাতে। বিষয়টি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনার টেবিলে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের পাঠানো যে জিম্মি চুক্তিটি রয়েছে সেটি হামাস সম্মত হওয়ার ১ সপ্তাহ আগে পাঠানো হয়েছিল এবং ১ মাস আগে ইসরায়েল যে চুক্তিতে সম্মত হওয়ার কথা বলেছিল তার সাথেও এর অনেকটা মিল রয়েছে। তবুও আভাস পাওয়া যাচ্ছিল যে ইসরায়েল ৬০ দিনের এই যুদ্ধবিরতির চুক্তিতে যাচ্ছে না। চুক্তিটিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে কয়েকজন জীবিত ইসরায়েলি জিম্মি এবং কয়েকজনের মরদেহ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে তারা আগের অবস্থান থেকে সরে এসে দৃঢ় বার্তা দিয়েছেন। এখন ইসরায়েলের দাবি সমস্ত জিম্মিকে অবিলম্বে এমন শর্তে ফেরত দেওয়া উচিত যে শর্ত ইসরায়েল মেনে নিতে পারে। মূলত তারা হামাসের আত্মসমর্পণ, হামাসের নিরস্ত্রীকরণের দাবিটিকেই সামনে আনছেন। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমিন আহমেদ। শারমিন আহমেদ, গাজা পরিস্থিতি নিয়ে এত কথা হচ্ছে, নানান জায়গায় প্রতিবাদ হচ্ছে, আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের কথা বলেছে জাতিসংঘের একটি সংস্থা, তারপর ইসরায়েলের হামলা থেমে নেই। এত বিপর্যয়ের মধ্যে আরও হামলা চালিয়ে তারা এখান থেকে কি অর্জন করতে পারে? এখন ইসরায়েলের পরিস্থিতি, মানে ইসরায়েল হচ্ছে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদত, মানে বৈশ্বিক আন্তর্জাতিক সব ধরনের চাপকে পাশ কাটিয়ে, জাতিসংঘকে পাশ কাটিয়ে, মানবাধিকার সংস্থাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সে আর কোনো কিছুরই পরোয়া করছে না। এবং যার কারণ, এবং শুধু কিন্তু এই বিষয়টার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে ইসরায়েলের মানে আভ্যন্তরীণ জনগণের এখানে সাপোর্ট রয়েছে। রিসেন্ট সেখানের একটা পোলে দেখা গেছে যে 82% জনগণ হচ্ছে এখনো চায় যে যুদ্ধ কন্টিনিউ হোক। মিডিয়াগুলো ঠিক আসলে এইটাকে যুদ্ধ বা এটার মানবতার যে একটা চরম লঙ্ঘন হচ্ছে এই বিষয়গুলোকে কিন্তু তুলেই ধরছে না, যার কারণে মানুষও কিন্তু সেই ব্যাপারে মতামত দিচ্ছে না। কিন্তু যে সামরিক বাহিনীর প্রধান তিনি আবার একটা জিম্মি চুক্তি করার জন্য, বন্দী বিনিময় চুক্তি করার জন্য তাগিদ দিচ্ছেন, সেটা আন্তর্জাতিক চাপের কারণে। সেটা আমার কাছে মনে হয় আন্তর্জাতিক চাপের কারণে, কারণ জাতিসংঘ যেহেতু অফিসিয়ালি মানে দুর্ভিক্ষ ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আসলে গণহত্যার একটা নতুন অস্ত্র আবিষ্কার করে ফেলেছে আসলে ইসরায়েল, যে গুলিগোলা ব্যবহার না করে শুধুমাত্র ক্ষুধায় কিভাবে একটা জনগোষ্ঠীকে একদম নিশ্চিহ্ন করে ফেলা যায় তার একটা নজির স্থাপন হয়েছে, যেটা আসলে শতাব্দীতে বা যুদ্ধের ইতিহাসের একটা অনন্য মাত্রা যোগ করেছে। তো সেই ধারাবাহিকতায় আসলে ইসরায়েলের এই নৃশংসতার মাত্রাটা শুধুমাত্র তার ইন্টারনাল, মানে তার নাগরিকদের একটা বড় সমর্থন আছে, এই ভিত্তিতেই সে করতে, ইসরায়েল করতে পারছে। সেটা তাকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কতখানি আসলে সেটা তার জন্য লাভজনক হবে? মধ্যপ্রাচ্যে তো ইরানের বাইরে অন্য কোনো শক্তি তাকে আর প্রতিহত করতে পারছে না। যার কারণে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত থাকার কারণে এবং আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাশ কাটানোর কারণে, যেমন দুর্ভিক্ষের ঘোষণাটা, অফিসিয়াল ঘোষণাটাও এসেছে কিন্তু অনেক পরে, যার কারণে কিন্তু মানব সৃষ্ট একটা দুর্ভিক্ষ আরো বেশি। হ্যাঁ, ইসরায়েল নাকচও করেছে, কিন্তু নাকচ করলেও দেখা যাচ্ছে যে সেখানে যে ত্রাণ বিতরণের কার্যক্রম সেটাও কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠনই করছে। তার মানে এখানে সঠিক তথ্য পাওয়ার কিন্তু সেই অর্থে সুযোগ নেই। কিন্তু সেনাপ্রধানের যেই বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে যে একটা চুক্তি এখানে করা প্রয়োজন, সেটা হচ্ছে একদমই ক্রমবর্ধমান যেই প্রচারণা বা দুর্ভিক্ষের যেই মানে মানবেতর পরিস্থিতি, সেটার জন্য যে আন্তর্জাতিক চাপ কিংবা জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো সম্মিলিতভাবে যে চাপ দিচ্ছে, সেই চাপটা ইসরায়েল আর সামাল দিতে পারছে না, বা হয়তো সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র আর সামাল দিতে পারছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর কথা মনে রেখে একসময় সরকার এই বস্তির নাম রেখেছিল জয় হিন্দ। বস্তির বাড়িতে ক্লাব ঘরের মাথায় এখনো পথপথ করে উঠছে ভারতের তেরঙা পতাকা, কিন্তু প্রশাসনের আশঙ্কা এই বস্তিতে যারা থাকেন তারা ভারতীয় নন, অবৈধ বাংলাদেশি। তাই দিল্লির বুকে তৈরি আস্ত একটি বস্তির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সরকার। ময়লা পরিষ্কার করে রাজধানীর স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব বহন করে চলেছে যে বস্তি, সেখানে নিত্যদিন পুলিশের আনাগোনা, যাকে তাকে যখন তখন তুলে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে।
জাতীয় পতাকার তলায় দাঁড়িয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে একদল দিন আনা দিন খাওয়া মানুষকে। তাদেরই অন্যতম ফাতেমা বিবি। মেয়ে আর স্বামীকে নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করেন ফাতেমা। বিভিন্ন এনজিওতে ছোটখাটো কাজ করে দিন চলে তার। সরকারের তৈরি করে দেওয়া বস্তির কমন টয়লেট পরিষ্কারের দায়িত্ব তার। সেই ফাতেমাই এখন জয় হিন্দ বস্তির অন্যতম প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। তাদের সঙ্গে যে অনাচার হচ্ছে বলে অভিযোগ, তার বিরুদ্ধে সোচ্চার ফাতেমা। ডিডব্লিউ এর ক্যামেরার সামনে তার প্রশ্ন, নামে মুসলিম বলেই কি তাদের সঙ্গে এই অনাচার হচ্ছে, নাকি তাদের অপরাধ তারা বাঙালি? পুলিশকে একাধিকবার নিজেদের কাগজ দেখিয়েছেন ফাতেমা এবং তার স্বামী, কিন্তু তা তো ভয় কাটছে না। গুড়গাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে কাণ্ড হচ্ছে, তাতে তাদের আশঙ্কা যে কোনো দিন তাদের কোনো কারণ ছাড়া পুলিশ তুলে নিয়ে যেতে পারে। গুড়গাঁও কি অবস্থা, লোক কিভাবে পালাচ্ছে, ওখানে ভয়ে মারের ভয় ধরে নিয়ে যাচ্ছে। তো সেটা কানুন হিসেবেও মানে কানুনের থাকিয়েও বেধারা মানে সুলুক করছে, লোকজনকে মার ধার বিভিন্ন ধারণার ওখানে অত্যাচার হচ্ছে। বাঙালি বলতে নাকি বাংলাদেশি। তা আমার কাছে কথা হলো যে এতদিন ধরে সরকার কি করছে? আমরা হিন্দুস্তানি হওয়ার বাবজুদ, ভারতে হওয়ার বাবজুদ আমরা কেন আইটি প্রুফ দেখাবো আর কেন আমাদেরকে বাংলাদেশি বলবে? কারণ আমরা তো কখনো যারা ইলেকশন লড়ে তাদেরকে তো কখনো বলি না এরা বাংলাদেশি, কখনো আমরা এদের আইডেন্টি চেক করি নাই। কারণ ওরা যদি ভারতে থেকে আইডেন্টি যদি ওরা না দেখায়, আমরা কেন দেখাবো? বাংলাদেশে তোমাকে বাংলাদেশে পার করা, আমি বলছি বলে না, আমি বাংলাদেশের না। ফাতেমার ভয়, রোমা বেওয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, গুড়গাঁওয়ে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ধরে মারধর করা হচ্ছে, তাদের সঙ্গেও যে কোনো দিন এমন ঘটনা ঘটতে পারে। রোমা ফাতেমারই প্রতিবেশী। কুচবিহারে যে গ্রামে ফাতেমার বাড়ি, রোমার বাপের বাড়িও সেখানে। স্বামীহারা রোমাকে কিছুদিন আগে তুলে নিয়ে গেছিল পুলিশ। দুদিন থানায় আটকে রেখে শুধু একটি স্বীকারোক্তি করতে বলা হয়েছিল বলে অভিযোগ। নিজেকে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বলতে হবে, কিন্তু রোমা তা বলতে রাজি হননি। দেশ থেকে কাগজ আনিয়েছেন, শেষ পর্যন্ত সেই সব কাগজপত্র দেখিয়ে কোনো মতে ছাড়া পেয়েছেন। আলোহীন অন্ধকার ঘরে বাবার স্বামীর যাবতীয় কাগজপত্র আগলে রেখেছেন এই দিন আনা দিন খাওয়া নারী। থানা নিয়ে যাওয়ার পর বলছে, বলে তুমি বাংলাদেশি, তোমাকে পার করতে হবে। বলে না, আমি তো বাংলাদেশি না, আমি তো ইন্ডিয়ার। আমার এখানে গুড়গাঁওয়ের স্বামীর বাড়ি, আমি এখানে থাকি, এখানে আমার নিজের ঘর যোগ্যী, আমার বাচ্চা নিয়ে থাকি, আমার স্বামী মারা গেছে। কয় না, তুমি বাংলাদেশের। জবরদস্তি বলছি, বলে আইডি দেখো, আইডি দেখো। কয় বলে না, এ তো আধার কার্ড তো যখন তখন বানাইতে যায়, এই রকম করে ধমকি দিছে। বলে আমি বলছি, বলে ধমকি দাও না, আমার আগে দেখো আমার জন্ম কোথায়, বাংলাদেশের না ইন্ডিয়ার নাগরিক আমি, দেখো, তারপরে আমাকে যেখানে থাকার হয় ওখানে পাঠিয়ে দাও, আমি রাজি আছি, কিন্তু আমাকে ধমকাও না। ঝকঝকে চকচকে দিল্লি শহরের গায়েই মূলত জঞ্জালে ভরা জয় হিন্দ বস্তি। গত প্রায় 1 মাস ধরে বস্তিতে আলো নেই। প্রশাসন লাইন কেটে দিয়েছে। জলের ট্যাঙ্কার থেকে সারাদিনের জল ভরে নিতে হয়। সর্বক্ষণ এক ভয়াবহ অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে নিজের মেয়েকে স্কুল ছাড়িয়ে দেশে পাঠিয়ে দিয়েছেন ফাতেমা। এখানে লাইট নেই, আমি 1000 টাকা মাসে টিউশন দেই, কারণ যত 10,000 টাকা মাসে কাজ করি, 1000 টাকা পেট কাটে, বাচ্চাদেরকে টিউশনে দেই। এখন লাইট না থাকলে আমরা কি করব, কোথায় আমার বাচ্চা যাবে? তা আমি এটা ভাবিয়ে বাড়িতেই পাঠালাম, কারণ পড়াশোনা এইভাবে হবে না। কারণ 1 বছর পর পড়া আর বাচ্চা যদি পেপার দিবে না পারে, তাহলে ওই পড়াটা পড়ে কোনো ফায়দাই নেই, বন্ধই হয়ে গেল। তো আমি টিসিও তুলে নিয়েছি, কারণ পড়াশোনা হবে না, কখন লাট আসবে না আসবে, কখন কি হবে বলা মুশকিল। এই জন্য আমি ভয়ে বাচ্চা বাড়িতে পাঠাচ্ছিলাম। ফাতেমার দেওয়া ঠিকানা নিয়ে ডিডব্লিউ উত্তরবঙ্গের কোচবিহারে খোঁজ নিতে গেছিল তার মেয়ের। গ্রামের বাড়িতে উঠোনের ধারে শিলবাটায় এক মনে মেহেন্দি বাটছিল অবিকল ফাতেমার মতো দেখতে তার মেয়ে উম্মি কুলসুম। ক্লাস 8 পর্যন্ত দিল্লিতে হিন্দিতে পড়াশোনা করে এসে গ্রামে আর মানিয়ে নিতে পারছে না। ঠাম্মা পাশেই এক মাদ্রাসায় ভর্তি করে গিয়েছিলেন, কিন্তু 2 দিনের বেশি সেখানে পড়াশোনা করতে পারেনি উম্মি। দিল্লি ফিরতে না পারলে আর পড়াশোনা হবে না,
গ্রামে তার কোনো বন্ধু নেই, সারাক্ষণ স্কুলের বন্ধুদের কথা মনে পড়ে উম্মির। কিন্তু দিল্লি ফিরতে ভয় হয়, রাতে ঘুম আসে না বাবা মায়ের চিন্তায়। আগে আমরা ওদিকে ছিলাম, বন্ধুরা ছিল, তা যে বাংলাদেশি করার পর থেকে বাবা মা বাড়ি দিয়ে পাঠাইছে, আজ যেতে ইচ্ছে করে না, ভয় করে কি বাবা মা পুলিশ যদি নিয়ে যায়। দিল্লি, গুড়গাঁও সহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর জুলুমের অভিযোগ উঠছে। বাংলাদেশি বলে তাদের বিভিন্ন জায়গায় আটক করা হচ্ছে, কাগজ দেখাতে না পারলে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পেও। পরিযায়ী শ্রমিকদের দাবি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হোক, প্রয়োজনে তারাই চিহ্নিত করে দেবেন এমন মানুষকে, কিন্তু তাদের উপরে জুলুম বন্ধ হোক। এভাবে সকলকে বাংলাদেশি বলে চিহ্নিত করা বন্ধ হোক। সরকারের কাছে এটিই তাদের একমাত্র আবেদন। দিল্লির জয় হিন্দ বস্তিতে বসে ফাতেমা যখন এই দাবি তুলছেন সুদূর কুচবিহারে, তখন তার শাশুড়ি মাটির দাওয়ায় বসে দু চোখে জল নিয়ে ফিরে আসতে বলছেন তাদের। আমার ছেলে আমার বাড়ি ছিল, আমি বারবার ছেলে ঘরে কাঁদছি, বাবা তোমরা বাড়ি এসো, আমি তো ছেলে ঘরে কোনো সময় করি না। ফিরে আসতে বলছেন গ্রামের ভিটে। এই ভিটে বাড়ির কাগজই তো তাদের নাগরিকত্বের একমাত্র পরিচয়। বিপদ যেন পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনেক আগেই সম্পর্কের চরম অবনতি হয়েছে দিল্লির। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও সৃষ্টি হয় বৈরিতা। সবশেষ ট্রাম্পের শুল্ক নীতিতে অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন মোদী। দেশের বাইরের এই বিপর্যয়ের মাঝে দেশে শুরু হয়েছে মোদী বিরোধী স্রোত। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পর এবার তামিলনাড়ুতে দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের তীরে বিদ্ধ ভারতের প্রধানমন্ত্রী। শুরুতে নিজেকে বনের রাজা সিংহের সঙ্গে তুলনা করে বিজয় বলেন, সিংহ সবসময় সিংহ, জঙ্গলে শিয়াল সহ অন্যান্য একাধিক প্রাণী থাকে, কিন্তু সিংহ থাকে একটি, সিংহই জঙ্গলের রাজা, সিংহ জানে কি করে টিকে থাকতে হয়। বিজয় তার ভাষণে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ভারতের শাসন ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সরকার তামিলনাড়ুর জন্য কিছুই করেনি। নিজের রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে দলের প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের উদ্দেশ্যে থালাপতি বলেন, গত 4 বছরের জননীতি নির্ধারণ ও দুঃশাসন সম্পর্কে আমরা যখন প্রশ্ন করি তখন কোনো জবাব থাকে না। যদি বিন্দুমাত্র বিবেক থাকে আমাদের প্রশ্নের জবাব দিন। আপনি যে শাসন ব্যবস্থা চালাচ্ছেন সেখানে কি সততা আছে, ন্যায় বিচার আছে, দুর্নীতি কি নেই, নারীদের নিরাপত্তা আছে, জনসাধারণের নিরাপত্তা কি আছে? কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে ফেসিবাদী ও রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে বিষাক্ত বলে আখ্যা দেন থালাপতি। মোদীর প্রতি তার প্রশ্ন, আপনি কি সব মানুষের ভালোর জন্য ক্ষমতায় এসেছেন নাকি আমাদের মুসলিম বন্ধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন? মোদীর সমালোচনা করে থালাপতি আরও বলেন, 2029 সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষমতায় থাকার পথ মসৃণ হবে না। মোদীর নাগরিকত্ব সংশোধন আইনেরও কট্টর বিরোধী থালাপতি বিজয়। তার মতে এই অগ্রহণযোগ্য আইন নষ্ট করবে জাতির সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, থালাপতির জনসভায় বসার ব্যবস্থা ছিল অন্তত 1.5 লাখ মানুষের, তা ভরে যায় সকালেই, অথচ জনসভা শুরুর কথা ছিল বিকেল 4টায়। অন্তত 1,30,000 গাড়ি রাখতে বরাদ্দ ছিল 500 একর জায়গা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন হবে 2026 সালে। বিজয়ের দল টিভিকে ভোটে লড়বে একাই। সেই লড়াইয়ের দামামা যেন বাজানো হলো মাদুরাইয়ের জনসভায়। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা এস.এ. চন্দ্রশেখরের সন্তান বিজয়। 1974 সালে 22 জুন জন্ম নেওয়া বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। পরে ভক্তরা তাকে উপাধি দেন থালাপতি, যার অর্থ সেনাপতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় পূর্ণাঙ্গ স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাকা হচ্ছে, আরও 20,000-এর মেয়াদ বাড়ানো হচ্ছে। নেতানিয়াহুর দাবি, এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য পদক্ষেপ, কিন্তু আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ জুয়া, যা ইসরায়েলকে চরম কূটনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ সতর্ক করেছে, এমন অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজারো শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবুও নেতানিয়াহু অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না।
2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের প্রতি পশ্চিমাদের একচেটিয়া সমর্থন ধীরে ধীরে বদলাতে শুরু করে। 2024 সালের মাঝামাঝি এসে ইউরোপের ধৈর্য শেষ হয়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দেয়। লন্ডন স্থগিত করে মুক্ত বাণিজ্য আলোচনা। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা হুঁশিয়ারি দেয় মানবিক ত্রাণে বাধা দিলে নিষেধাজ্ঞা আসবে। পশ্চিমা নেতাদের ভাষণে তখনই প্রথম শোনা যায় অতিরিক্ত বল প্রয়োগ বা অসমান প্রতিক্রিয়ার অভিযোগ। এতে নেতানিয়াহু তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি অভিযোগ করেন পশ্চিমা নেতারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছেন। তার শর্ত 3টি: হামাস নেতৃত্বের আত্মসমর্পণ, জিম্মিদের মুক্তি এবং গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরপরই প্রথম G7 ভুক্ত দেশ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দ্রুতই স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ আরও দেশ এই ধারা অনুসরণ করে। 2025 সালের জুলাইয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনে 15টি পশ্চিমা দেশ যৌথভাবে যুদ্ধবিরতি দাবি করে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নির্বাচন আয়োজন ও সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ার শর্তে ভবিষ্যৎ গাজা মডেলের প্রস্তাব দেয়। ব্রিটেনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে, যা সরাসরি যুদ্ধবিরতির উপর নির্ভর করছে। এদিকে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দীর্ঘ সময় খাদ্য ও ওষুধ বন্ধ থাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। পশ্চিমা গণমাধ্যম এটিকে সরাসরি ইসরায়েলি নীতির ফলাফল হিসেবে তুলে ধরে। এমনকি যুক্তরাষ্ট্রেও অস্বস্তির ইঙ্গিত মিলেছে। ডোনাল্ড ট্রাম্প, যিনি দীর্ঘদিন নিঃশর্তভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন, সাম্প্রতিক সময়ে মানবিক বিপর্যয়ের খবরে বিরক্তি প্রকাশ করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এত প্রমাণ থাকার পরও মানুষ না খেয়ে মারা যাওয়ার খবর অস্বীকার করায় এক টেলিফোন আলাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ইউরোপ নিজেদের স্বতন্ত্র কণ্ঠস্বর তুলে ধরছে, তবে বাস্তবে ইসরায়েলের সামরিক সিদ্ধান্ত পাল্টানোর মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তাদের নেই। ফলে রাজনৈতিক চাপ বাড়লেও কার্যকর প্রতিরোধ সীমিত। অন্যদিকে নেতানিয়াহুর জন্য এটি অস্তিত্বের লড়াই। তিনি বিশ্বাস করেন সময় এখনও তার পক্ষে এবং পশ্চিমাদের চাপ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ইসরায়েল একা হয়ে পড়ছে। সামরিক সাফল্য মিললেও কূটনৈতিকভাবে ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে দেশটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।